আধুনিক ইতিহাসের এক ভয়ঙ্কর ও কুখ্যাত নাম জেফ্রি এডওয়ার্ড এপস্টেইন। একদিকে অগাধ সম্পদ, বিলিয়ন ডলারের আর্থিক সাম্রাজ্য, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, আর অন্যদিকে নাবালকদের যৌন নির্যাতনের অভিযোগ, নারী পাচারের অন্ধকার নেটওয়ার্ক, আর সবশেষে একটি রহস্যময় মৃত্যু যা আজও জন্ম দেয় অগণিত প্রশ্ন। কে ছিল এই মানুষটি? কিভাবে একজন সাধারণ স্কুল শিক্ষক পরিণত হল ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ধনকুবের বিনিয়োগকারীতে? আর কিভাবে তার বিলাসবহুল ব্যক্তিগত জীবন, প্রাইভেট জেট, দ্বীপ আর প্রাসাদের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য যার প্রভাব আজও কাঁপিয়ে দেয় রাজনীতি, বিচার ব্যবস্থা এবং বিশ্ব মিডিয়াকে? এই ডকুমেন্টারিতে আমরা অনুসন্ধান করব জেফ্রি এপস্টেইনের উত্থানের গল্প, তার বিরুদ্ধে ওঠা ভয়াবহ অভিযোগ, তদন্ত ও মামলার জটিল মোড়, এবং সবশেষে তার মৃত্যুকে ঘিরে থাকা বিতর্ক। যে মৃত্যু আজও আত্মহত্যা নাকি খুন, এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে পুরো বিশ্ব। জেফ্রি এডওয়ার্ড এপস্টেইনের জন্ম 1953 সালের 20 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কোনি আইল্যান্ডে একটি মধ্যবিত্ত ইহুদি পরিবারে। কৈশোরে তিনি পড়াশোনা করেন লাফায়েট হাই স্কুলে, পরবর্তীতে ভর্তি হন কুপার ইউনিয়ন এবং পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কুরান্ট ইনস্টিটিউটে। তবে আশ্চর্যের বিষয় হল, কোনো প্রতিষ্ঠান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ডিগ্রি অর্জন করতে পারেননি। বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে এই তথ্যেরই উল্লেখ পাওয়া যায়। 70-এর দশকের মাঝামাঝি ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নিউ ইয়র্কের মর্যাদাপূর্ণ ডলটন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়ানো শুরু করেন। এখান থেকেই তার পরিচয় ঘটে অনেক ধনী ও প্রভাবশালী পরিবারের সঙ্গে, যা পরবর্তীতে তার ক্যারিয়ারের গতিপথই বদলে দেয়। 1976 সালের দিকে তিনি শিক্ষকতার চাকরি হারান বা ছেড়ে দেন। বিভিন্ন সূত্রে এর কারণ নিয়ে ভিন্ন কথা শোনা গেলেও এরপরই তিনি ঢুকে পড়েন সম্পূর্ণ অন্য এক জগৎ, ওয়াল স্ট্রিটের অর্থের দুনিয়া। এপস্টেইন যোগ দেন বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টার্নসে, প্রথমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে, পরে বিভিন্ন উচ্চ পদে কাজ করেন। ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজ করতে করতে ধীরে ধীরে তিনি এমন সব ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন যাদের সম্পদের পরিমাণ শত শত কোটি ডলার। আর এখান থেকেই শুরু হয় তার ধনকুবের হয়ে ওঠার গল্প। 1982 সালে জেফ্রি এপস্টেইন নিজের প্রতিষ্ঠান গড়ে তোলেন, জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি নামে একটি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফার্ম। বলা হয় এই কোম্পানি শুধুমাত্র সেই সব ক্লায়েন্টের টাকা সামলাত যাদের সম্পদ কমপক্ষে $1 বিলিয়ন বেশি। অল্প সময়েই এপস্টেইন নিজে হয়তো বিলিয়নিয়ার ছিলেন না, কিন্তু বিলিয়নিয়ারদের পরামর্শদাতা বা ফিক্সার হিসেবে পরিচিতি পেতে থাকেন। ফ্লোরিডায় প্রাসাদ, নিউ মেক্সিকোতে র্যাঞ্চ, নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় ব্যক্তিগত বাড়িগুলোর একটির মালিকানা, এমন সব সম্পদ জমা করতে থাকেন। কিন্তু শুধু সম্পদই নয়, তিনি গড়ে তোলেন এক বিশাল সামাজিক নেট। এই নেটওয়ার্কে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, রাজ পরিবারের সদস্য, হলিউড তারকা, ব্যবসায়ী আর একাডেমিক জগতের প্রভাবশালীরা। 2000 সালের দশকের শুরুতে নিউ ইয়র্ক ম্যাগাজিনের মতো গণমাধ্যমে তার প্রোফাইল ছাপা হয়। সেখানে তখনকার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প তাকে মজাদার মানুষ বলে উল্লেখ করেন এবং মন্তব্য করেন এপস্টেইন সুন্দরী, বিশেষ করে কম বয়সী নারীদের পছন্দ করেন। এপস্টেইনের ব্যক্তিগত জেট, বিলাসবহুল ইয়ট আর প্রাইভেট আইল্যান্ডের গল্প মিডিয়ার আলোচনায় জায়গা করে নেয়। ক্যারিবিয়ান সাগরের লিটল সেন্ট জেমস নামের ছোট দ্বীপটির মালিক ছিলেন তিনি। পরবর্তীতে এই দ্বীপ গণমাধ্যমে কুখ্যাতি পায় পেডোফাইল আইল্যান্ড নামে। অভিযোগ ওঠে সেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে ভয়াবহ অনৈতিক কর্মকাণ্ড চলত। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ কিন্তু নতুন কিছু ছিল না। 2000-এর দশকের মাঝামাঝি থেকেই বিভিন্ন তদন্তে উঠে আসতে থাকে তিনি নাকি ফ্লোরিডা ও নিউ ইয়র্কে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অর্থের প্রলোভনে এনে যৌন নির্যাতন করত। 2005 সালে ফ্লোরিডার পাম বিচ পুলিশ এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে এপস্টেইনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসে শুধু 1-2 নয়, বহু নাবালিকা মেয়েই তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছে। কিন্তু 2008 সালে যে রায়ের মাধ্যমে মামলাটি শেষ হয়, সেটি পরবর্তীতে ভীষণ বিতর্কিত হয়ে ওঠে। এপস্টেইনের বিরুদ্ধে কঠিন ফেডারেল অভিযোগ আনার বদলে তাকে দেওয়া হয় একটি প্লি ডিল বা দোষ স্বীকারোক্তি চুক্তি। এই চুক্তিতে তিনি অপ্রাপ্তবয়স্ককে যৌনকর্মে প্রলুব্ধ করার অভিযোগে দোষ স্বীকার করেন। এই চুক্তির ফলে তিনি পান তুলনামূলক কম শাস্তি, প্রায় 18 মাসের। এই জেলের বড় একটা অংশই তিনি ওয়ার্ক রিলিজ সুবিধা নিয়ে দিনের বেলায় বাইরে কাজ করে কাটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অনেক আইনজীবী আর মানবাধিকার কর্মী এই চুক্তিকে অত্যন্ত নরম ও অস্বাভাবিক বলে উল্লেখ। পরবর্তীতে তদন্ত করে সাংবাদিকরা জানতে পারেন এই ডিলের পেছনে তৎকালীন প্রসিকিউটর অ্যালেক্স অ্যাকোস্টা, ফেডারেল কর্তৃপক্ষ ও এপস্টেইনের আইনজীবীদের মধ্যে গোপন সমঝোতা
মধ্যস্থতার ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে। এ কারণে অনেকের সন্দেহ জাগে এপস্টেইনের প্রভাবশালী বন্ধুদের নাম ফাঁস না করার জন্য তাকেই যেন কম ক্ষতি করে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখানো হয়েছিল।